আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে সম্ভবত একটি অভাবনীয় এবং একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। অবৈধ যারা বসবাসকারী বিদেশি নাগরিক বাংলাদেশে আছেন, এদের একটা বিরাট অংশ বাংলাদেশে ভারতীয় নাগরিক। একসময় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে প্রায় 22 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে অবৈধভাবে। সেটিকে টেনে টুনে আপনি যতই নিচে নামান না কেন নামান না কেন, এটা 6-7 লাখ 8 লাখের নিচে হবে না। এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে ভারতীয়। তাদের একটা বিরাট অংশ অবৈধ। তারা এই বাংলাদেশে যে টাকা উপার্জন করে, এই টাকা আবার বৈধ পথে না পাঠিয়ে তারা অবৈধ পথে পাঠায়। এবং ভারতের যে সরকারি হিসাব রয়েছে, সেই হিসাবে সারা দুনিয়া থেকে তারা যে রেমিটেন্স পায়, সেটা দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের যে উৎস, এটি কিন্তু বাংলাদেশ। তো সেই বাংলাদেশ থেকে যে রেমিটেন্সগুলো যাচ্ছে কয়েকভাবে। প্রথমত এখানে বৈধভাবে বড় বড় পদে ভারতীয় কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, এমনকি বাংলাদেশি কোম্পানি, সেখানে বড় বড় পদে ভারতীয় নাগরিকরা বৈধভাবে কাজ করছে। আপনি চিন্তা করুন, লিভার ব্রাদার্সের মতো কোম্পানি, গ্রামীণ ফোনের মতো কোম্পানি, এ সকল কোম্পানিতে যে প্রধান নির্বাহী কর্মকর্তা কত টাকা বেতন পায়, আনবিলিভেবল, কল্পনাই করতে পারবেন না। এখানে যে সকল আমেরিকান কোম্পানি রয়েছে, তাদের বেশিরভাগ সিইও ভারতীয়। বড় বড় গার্মেন্টসের বাইং হাউসগুলো রয়েছে, এই বাইং হাউসগুলোর সিইও, তাদের টেকনিক্যাল হেড, তাদের হেড অফ মার্চেন্ডাইজার, এরা সব ভারতীয়। বাংলাদেশের যে সকল বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বাংলাদেশি কোম্পানি, তাদের কোম্পানিতে শত শত ভারতীয় টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং মার্কেটিং এক্সপার্ট কাজ করছে। এই লোকগুলো যে বেতন পান, যেগুলো দেখা গেল একজন সচিব সারা জীবন বসে সে যে বেতন পায়, এরা এক মাসেই প্রায় সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে। এর বাইরে আরেকটি গ্রুপ আছেন যারা নিয়ত আসা যাওয়া করেন, ট্রেডিং করেন। কলকাতার, চেন্নাইয়ের, এরা হাসপাতাল, তারপর শেষে কটন, মানে বাংলাদেশের সঙ্গে যে সকল ব্যবসা আছে, আদা, রসুন, পেঁয়াজের ট্রেডিং কোম্পানি থেকে শুরু করে আর অনেক ক্ষেত্রে প্রতিনিয়ত এই ভারত থেকে হাজার হাজার লোক বাংলাদেশে আসেন। এমনকি ডাক্তার, নার্স, তারা এসে 6-7 মাস ঘোরাফেরা করেন, কাজ করেন, ট্রেডিং করেন, সেলিং করেন এবং অনেক ক্ষেত্রে এখানে বসে ক্যাশ লেনদেন করেন। যেমন দেখা গেল একটা পেঁয়াজের ট্রেডার এসছে খাতুনগঞ্জে, তো তিনি এখানে বসে অর্ডার নিলেন। অর্ডার নেওয়ার পরে এলসি করলেন, যেমন দেখা গেল $1 লাখ এলসি করলেন এবং বসে থেকে তিনি সেখানে শিপমেন্ট করে দিলেন। আর বাকি $2 লাখ তিনি হুন্ডির জন্য বলেন যে ক্যাশ, গিভ মি ক্যাশ, এবং তিনি নিজের হাতে সেটা ক্যাশ নিলেন। ক্যাশ নিয়ে এটা আবার তার নিজ দায়িত্বে এখান থেকে তিনি হুন্ডি করে পাঠিয়ে দেবেন। এরকম যে ট্রেড হচ্ছে বাংলাদেশে, গরুর দালাল যারা আছে, গরু চোর আকারে বেড়ে যারা আছে, ভারতীয় যারা গরুর চোর, তো তারা এই বাংলাদেশে বসে টোকেন দেয়, ডিল করে, হাজার হাজার গরুর ডিল করে এবং এখান থেকে এই টাকাটা আবার তারা নিজ দায়িত্বে এখান থেকে বাট্টার মাধ্যমে, এটা যে সবসময় হুন্ডি করে না, অনেক সময় বিনিময় বাট্টা হয়, বাট্টার মাধ্যমে তারা এই কাজগুলো করে। দ্বিতীয়ত তাদের যে চোরাচালান, একেবারে যেটা স্বর্ণ চোরাচালান, এই আওয়ামী লীগ জমানাতে ঢাকা এয়ারপোর্টকে, শাহজালাল এয়ারপোর্ট, তারপরে সিলেট এয়ারপোর্ট এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে তারা সোনা চোরাচালানির একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে এই 3টি এয়ারপোর্টকে তারা ব্যবহার করেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা তারা এই বন্দর দিয়ে চোরাকারবারি করেছে। তো এই সকল কর্মের বাইরে সাধারণ ভারতীয় যারা নাগরিক, শ্রমিক রয়েছেন, তারাও এখানে এসে কাজ করেন, অবৈধভাবে কাজ করেন। তাদের টেকনিক্যাল নো-হাউ আছে, আমাদের শ্রম বাজারে তাদের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু তারা বৈধভাবে এখানে আসেন না, কাজ করেন। এদের সংখ্যা যদি 7 লাখ ধরেন, এই 7 লাখ লোকের সাথে আমাদের যে অর্থনীতি, রাজনীতি, তারপরে ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অনেক কিছু জড়িত। এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটা রেড সিগন্যাল দেওয়া হয়েছে যে যারা বাংলাদেশে অবৈধ বসতি রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, এবং নিঃসন্দেহে এখানে ভারতীয় বেশি, নেপালের কিছু লোকজন আছে খুব অল্প, ইউরোপের কিছু লোক আছেন, চীনের অনেক আছেন, তারপর আফ্রিকার আছেন, কিন্তু ভারতের সংখ্যা খুব বেশি, খুবই বেশি। তো তাদেরকে তালিকা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে এবং এই কাজটি সরকারের জন্য ওয়ান্টুর বিষয়। এটি সরকার যদি করে, বিশ্বাস করেন ভারতের যে অহমিকাবোধ, এটি তছনছ হয়ে যাবে
ভারতের অর্থনীতি তছনছ হয়ে যাবে এবং জাতি হিসেবে আমাদের যে দীর্ঘদিন আমরা ভারত দ্বারা যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছিলাম সেটার উপর আমাদের যে আভিজাত্য এটি প্রতিষ্ঠিত হবে। সেই 1971 সন বা তারও আগে বহু বাঙালি ভারত গিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, সেখানে আছে, তারা ভারতীয় নাগরিক হয়ে গেছে। এর বাইরে আবার বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছেন যারা একটু অবস্থাপন্ন লোক, তাদের একটা বিরাট অংশ এক পা বাংলাদেশে আর এক পা ভারতে। কলকাতাতে তাদের একটা বাড়ি থাকতে হবে, মেয়ে বিয়ে করাতে হবে কলকাতাতে, ছেলে বিয়ে করাতে হবে কলকাতাতে। ধীরে ধীরে এভাবে আমি আমার এলাকাতে ফরিদপুরে কিংবা পটুয়াখালীতে বহু হিন্দু পরিবারকে দেখেছি যারা বাংলাদেশে খুবই ভালো অবস্থায় ছিলেন এবং এখনো আছে। কিন্তু কেন যেন তাদের একটা কলকাতা প্রীতি রয়েছে, ভারত প্রীতি রয়েছে এবং তাদের উপার্জিত অর্থ তারা ভারতে পাচার করবেই। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি সরকার খুব রেস্ট্রিক্ট হয় এবং আওয়ামী লীগ জমানাতে যেটি উঠিয়ে দেওয়া হয়েছিল শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টি, তারপরে ভেস্টেড প্রপার্টি, এই আইনটিকে যদি আবার সরকার চালু করে, তাহলে যে সকল হিন্দু এই বাংলাদেশের জায়গা জমি বিক্রি করেছে, আবার অনেক হিন্দু টাউটারি করে 2বার 3বার 4বার করে বিক্রি করে তারা চলে গেছে ভারতে, টাকাও নিয়ে গেছে। এখন তাদের যারা বংশধর আছেন, আত্মীয় স্বজন আছে, তারা এসে আবার বলছে ওই সম্পত্তি আমাদেরকে জোর করে এটা শত্রু সম্পত্তি বলে, ভেস্টেড প্রপার্টি বলে, এনিমি প্রপার্টি বলে আমাদেরকে সে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো কিন্তু নিয়ে জায়গা জমি মামলা মোকদ্দমায় বাংলাদেশে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি এই জায়গাতে হাত দেন, যেহেতু তার সঙ্গে এখন জামাত আছে, তার সঙ্গে এখন হেফাজত আছে, ফলে পাবলিক সাপোর্ট এখানে অনেক বেশি। সেক্ষেত্রে এই যে এখন হিন্দুরা যে আন্দোলন করছে বা সংখ্যালঘু নির্যাতনে যে সকল কথাবার্তা বলছে, যখন তাদের হাতে ঘা লাগবে এবং তাদের অপরাধের ফাইলগুলো যখন শ্বেতপত্র আকারে প্রকাশিত হবে, তখন ভারত আর বড় কথা বলতে পারবে না। তো যেটা বলছিলাম সেটা হলো যে ভারত সবসময় বাংলাদেশি লোকদেরকে হেয় প্রতিপন্ন করে নানা রকম আজে বাজে কথা বলে। প্রথমত যারা ভারতে আছেন তাদেরকে বলা হয় যে বাঙালি এসেছে, ওদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে, ওরা আমাদের দেশের সবকিছু লুটেপুটে খাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে ওরা একটা জাত হলো নাকি, আমরা ওদেরকে স্বাধীনতা এনে দিয়েছি পাকিস্তানের কাছ থেকে, ওরা তো সারা জীবন পাকিস্তানে লাথি খেত, পাকিস্তানের সঙ্গে ওরা কি কিছু পারতো যদি ভারত না হতো? এখন ওরা কি করে বড় বড় কথাবার্তা বলে? এই যে উদ্যত এবং অহমিকামূলক আচরণ। থার্ডলি হলো যে আমাদের প্রতিনিয়ত যারা চিকিৎসার জন্য যান, টুকটাক ব্যবসা বাণিজ্যের জন্য যান, ভারতের থেকে শাড়ি আনেন, শাল আনেন, কলকাতা থেকে মার্কেটিং করে আনেন, শপিং করে আনেন, বিয়ের বাজার করে আনেন, তারা সবাই যে সেখানে গিয়ে খুব ভালো ব্যবহার পান তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে অপমানের শিকার হতে হয়। বিশেষ করে ভারতীয় যে স্থলবন্দরগুলো রয়েছে সেখান দিয়ে পারাপার করার ক্ষেত্রে ওখানে কাস্টমের যারা কর্মকর্তা তারা যে সকল অপমানজনক কথাবার্তা বলেন, যে ধরনের অ্যাটিটিউড করেন, এটি যাদের আত্মমর্যাদা বোধ আছে তারা আর দ্বিতীয়বার ভারত যেতে চাইবে না। আমি নিজে যখন সংসদ সদস্য ছিলাম তখন হঠাৎ করে কি মনে করে যেন সেই হিলি বন্দর হয়ে আমরা সেই দার্জিলিং গেলাম। তো সেখানে আমার রেড পাসপোর্ট, সঙ্গে আমার স্ত্রী, আমার সন্তানেরা, তো পুরো সার্ক স্টিকার লাগানো, হোল ফ্যামিলির সবার সেটা বিষয় আছে। তো ওখানে যারা কাস্টমসের কর্মকর্তা তাদের ব্যবহারটা এরকম কি, প্রথমে তো পাসপোর্টটা দেখি তারা ঘোরালো, পাসপোর্ট কেন লাল? বলেন আপনি, আপনার পাসপোর্ট লাল কেন? এখন বাংলা বলে স্পষ্টত লেখা আছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট, পাসপোর্ট কেন লাল এই প্রশ্ন। তখন আমাকে বলতে হলো যে আমি সংসদ সদস্য, আমি একজন কূটনীতিক। তারপরে বলো ও তাই নাকি, তা আপনি এমপি? ভালো কথা। তো উনি কে? আপনার স্ত্রী বুঝি? জি আমার স্ত্রী। তোমার পাসপোর্টে দেখছি লাল। এই কথাগুলো মানে ভীষণ রকম অবমাননাকর। আমার একবার মনে হচ্ছিল সেখান থেকে চলে আসি। তারপর বললো তা কয়দিন থাকবেন, কোথায় যাবেন? বেশ বেশ বেশ, সঙ্গে আর কে কে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশের একজন সংসদ সদস্য তার পরিবার পরিজন নিয়ে যাচ্ছে এবং হিলি বন্দরে একজন সেই কাস্টম কর্মকর্তা বা ইমিগ্রেশনের কর্মকর্তা, বড় জোর সাব ইন্সপেক্টর হবে, তার এই যে আচরণটা যদি শেখ হাসিনা সরকারের জমানাতে আমার প্রতি হয়ে থাকে, সাধারণ মানুষের প্রতি তারা কি ধরনের আচরণ করে? আমার সঙ্গে আচরণ করার অর্থ হলো যে ওখানে আসলে সবাই শতভাগ দালালের মাধ্যমে যায় এবং ওখানে জাস্ট যারা সীমান্ত পাড়ি দেয় একজন 1000-2000 টাকা করে ওদেরকে দিতে হয়। যেহেতু আমি সেটা দেইনি, তো বিনিময়ে আমাকে কিন্তু সেই অপমান সেখানে সহ্য করতে হয়েছে তাদের দ্বারা, কিছু করার ছিল না। তো গেলাম দার্জিলিংয়ে, সেখানেও একই অবস্থা। কোনো সম্মানজনক, মানে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো সম্মানজনক স্থান আমি দিল্লিতে দেখিনি, কলকাতাতে দেখিনি, কলকাতা এয়ারপোর্টে দেখিনি, কোথাও দেখিনি শেখ হাসিনা জামায়াতের। ফলে আমি একবার